নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আগামীকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর অবস্থানকে ঘিরে বিদ্যালয়ের পঠন পাঠনে ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। জলপাইগুড়ি সারদাপল্লী এলাকার ৬ নম্বর স্পারে সোলার লাইট বসানোর সময় নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আলুর ন্যায্য দাম ও সংরক্ষণ নিয়ে একাধিক দাবিতে রাস্তায় নামল সংযুক্ত কিষাণ মোর্চা। শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোড় এলাকায় সংগঠনের পক্ষ থেকে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সংগঠনের মূল দাবি, অবিলম্বে আলুর সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ১৪০০ টাকা ঘোষণা করতে হবে। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ ক্রমশ বাড়লেও বাজারে আলুর দাম অত্যন্ত কম থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়ছেন। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে ভিন রাজ্যে আলু রফতানির ব্যবস্থা করার দাবিও তোলা হয়, যাতে বাজারে চাহিদা বাড়ে এবং কৃষকরা ন্যায্য মূল্য পান। এছাড়া প্রকৃত চাষিদের জন্য হিমঘরে আলু সংরক্ষণের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। কৃষকদের বক্তব্য, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় অনেক সময় কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন তারা, ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ছোট প্রান্তিক কৃষকদের। এদিনের কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক নেতা জিতেন দাস বলেন, কৃষকরা যদি ন্যায্য দাম না পান তবে ভবিষ্যতে আলু চাষে আগ্রহ কমে যাবে। এর প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপরও। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আকারে আন্দোলন সংগঠিত করা হবে। আমরা মার্কেটিংয়ে ডেপুটেশন দিয়েছি, আমরা কৃষি দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি। রাজ্যের ক্ষেত্রে যেমন ডেপুটেশন দেওয়া হয়, আমাদের জেলার ক্ষেত্রেও আমরা ডেপুটেশন দিয়েছি। কখনো সংযুক্ত কিষাণ সভার মাধ্যমে এবং কখনো নিজস্ব স্ব গণসংগঠন কৃষক সংগঠনের মাধ্যমে। সেই সংযুক্ত কিষাণ সভার আমাদের যে আজকের দাবি সে আলু হিমঘরে রাখার ক্ষেত্রে যে প্রত্যেক বছর যে অচল অবস্থা তৈরি হয়, সে অচল অবস্থার পরিত্রাণ আমাদের চাই। প্রকৃত কৃষক যাতে আলু রাখতে পারে, যারা উৎপাদন করেছে তাদেরকে আলু রাখার সুযোগ দিতে হবে। সেই ডিমান্ড, সেই দাবি আমরা জলপাইগুড়ি জেলার ডিএম এর কাছে আমরা রেখেছি, মার্কেটিং এর কাছে আমরা রেখেছি। প্রকৃত কৃষক যাতে আলু রাখতে পারে। আমাদের এখানে এমনিতেই কৃষকের অবস্থা ভালো নয়, তারপরে যদি তারা আলু রাখতে না পারে আর আলুর দামটা ঠিক না পায়, সেই জন্য তাদের প্রত্যেক বছর তাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গতকাল জলপাইগুড়িতেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বেঙ্গল ফিশ ফেস্টিভ্যাল ২০২৬। মাছ চাষে উৎসাহ বৃদ্ধি এবং স্থানীয় মৎস্য সম্পদকে আরও শক্তিশালী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় এই ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা হয় জেলা পরিষদের কনফারেন্স হলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন রাজেশ রাঠোর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও মৎস্য দপ্তরের আধিকারিকেরা। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, একসময় সাধারণ মানুষ বড় মাছের দাম বেশি হওয়ায় তা কিনতে পারতেন না, স্থানীয় মাছই ছিল ভরসা। কিন্তু বর্তমানে স্থানীয় কই, ট্যাংরা, শিং, মাগুরের মতো মাছও সহজলভ্য নয়। তিনি দাবি করেন, রাজগঞ্জ, ময়নাগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় একসময় ব্যাপক মাছ চাষ হতো। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে মৎস্য দপ্তরকে আরও উদ্যোগী হতে হবে। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য মানুষকে স্বনির্ভর করে তোলা। সেই লক্ষ্যেই মাছ চাষকে আরও প্রসারিত করতে হবে। উন্নত প্রশিক্ষণ ও আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানোর উপর তিনি বিশেষ জোর দেন। জেলার মৎস্য চাষিদের কাছে এই ফেস্টিভ্যাল নতুন সম্ভাবনার দিশা দেখাবে বলেই মনে করছেন আয়োজকরা। আজকে এখানে সায়েন্টিস্টরাও আছে, মৎস্য বৈজ্ঞানিকরা, কিভাবে মাছ চাষ আরো বেশি করে করা যায় এবং যেটা আমরা বাইরের থেকে নিয়ে আসি মাছ, সেই মাছ যেন বাইরে থেকে না এনে আমরা আমাদের জায়গাতেই যেন সেই চাষটা করতে পারি।
বলছি আজকে এই ফেস্টিভ্যাল কি উদ্দেশ্যে করা? ফিশ ফেস্টিভ্যাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ মানুষকে স্বাবলম্বী করা। তো ফিশ ফেস্টিভ্যাল যারা মাছ চাষি তাদেরকে আরও কী করে বেশি করে আমরা বাইরের থেকে মাছ নিয়ে এসে কিনে খাই, সেটা বাইরের থেকে না এনে আমরা নিজের জায়গাতেই যদি সেই মাছের চাষ করতে পারি, বড় বড় মাছের চাষ করতে পারি এবং আর্থিক উন্নতির দিক দিয়ে যদি আমরা প্রত্যেক মাছ চাষিকে স্বাবলম্বী করতে পারি এবং এটাই লক্ষ্য, এটাই প্রকৃত লক্ষ্য। ডিটিএমএস এর পক্ষ থেকে আগামী 6 সেপ্টেম্বর মেধার খোঁজে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি জেলায়। ডুয়ার্স তরাই শিক্ষা গবেষণা ও মূল্যায়ন সমিতির ডিটিএমএস এর পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও প্রাথমিকভাবে নির্ধারিত 6 সেপ্টেম্বর রবিবার 2026 মেধার খোঁজে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি জেলায়। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত এমসিকিউ 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা, গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে এবং নবম দশম শ্রেণীতে সকল বিষয়ে ওএমআরএ পরীক্ষা হবে। জলপাইগুড়ি জেলার শিক্ষার মানোন্নয়ন সহ মেধার উৎকর্ষ বৃদ্ধি সাধন করাই হল এই পরীক্ষার উদ্দেশ্য। পাশাপাশি একসঙ্গে কয়েকটি বিষয় পরীক্ষা হওয়ায় ছাত্রছাত্রীদের বিষয়মুখীকরণ করাও এর লক্ষ্য। সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন সংগঠনের সম্পাদক সুবর্ণা দাস। এছাড়াও উপস্থিত হয়েছিলেন সভাপতি হিমাংশু সরকার, কোষাধ্যক্ষ আশিস সরকার সহ অন্যান্যরা। আমরা ডুয়ার্স তরাই শিক্ষা গবেষণা ও মূল্যায়ন সমিতির পক্ষ থেকে আমি সম্পাদক সকলকে নমস্কার জানাই। আমাদের প্রতি বছরের মতন এবছরও 2026 আপাতত ঠিক হয়েছে 6 সেপ্টেম্বর রবিবার। যদি কোনো সরকারি পরীক্ষা না থাকে তবে ওই দিন রবিবার মেধার খোঁজে প্রতি বছরের মতো এবছরও সম্পন্ন হবে। আমরা সকলের কাছে এই আবেদন রাখছি, বিশেষত আমাদের প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সকলে যেন তাদের স্কুলের টিচারদের সঙ্গে যোগাযোগ করেন। এই পরীক্ষাটা আমাদের পিছিয়ে পড়া শুধু ছাত্রছাত্রী নয়, তাদের শিক্ষার মানোন্নয়ন ঘটানো, মেধার উন্মেষ ঘটানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মেধার খোঁজে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্পন্ন হবে। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত 4টি সাবজেক্ট বাংলা, অঙ্ক, ইংরেজি এবং বিজ্ঞান, 9 এবং 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর প্রতিটি বিষয়ে মেধার খোঁজে পরীক্ষা হবে। মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকে, মোট 100 নম্বরের পরীক্ষা হয়। আর এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের মেধার মান উন্নয়নের পাশাপাশি তাদের উৎকর্ষ সাধনের দিকটি অবশ্যই লক্ষ্য করা হয়। আমরা প্রত্যেককে জানাচ্ছি যে মেধার খোঁজে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমাদের জেলা জলপাইগুড়ি জেলায় আমরা বিগত বছরে দেখেছি শিক্ষায় অনেকটা পিছিয়ে পড়েছে। শিক্ষার মান উন্নয়ন ঘটানো এবং ছাত্রছাত্রীদের মধ্যে মেধার উন্মেষ ঘটানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুবর্ণা দাস, আমি সহশিক্ষিকা সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল। অর্গানাইজ কারা করছে এই পরীক্ষা? আমাদের এটা করছে ডুয়ার্স তরাই শিক্ষা গবেষণা এবং মূল্যায়ন সমিতি। আর আজকে কারা কারা উপস্থিত আছে? আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ডিটিএমএস এর প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি হিমাংশু সরকার মহাশয় এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কোষাধ্যক্ষ আশিস সরকার মহাশয়, আর আমি সম্পাদিকা সুবর্ণা দাস। আজ এসআইআর এর ভোটারদের নামের তালিকা প্রকাশের আগে সর্বদলীয় বৈঠক করলেন জলপাইগুড়ির জেলা শাসক। শনিবার অর্থাৎ আজ এসআইআর এর ভোটারদের নামের তালিকা প্রকাশের দিন। তার আগে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন জলপাইগুড়ির জেলা শাসক। জলপাইগুড়ি জেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে জলপাইগুড়ি জেলাতে 7 কোম্পানি আধা সামরিক বাহিনী আসছে। এদিন জলপাইগুড়ি পুলিশ সুপার অমরনাথ কে জানান, আজ জলপাইগুড়ি জেলায় 7 কোম্পানি আধা সামরিক বাহিনী আসছে। জেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে এই আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। জেলা শাসকের দপ্তরে জেলা শাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হয়। এসআইআর এর তালিকা প্রকাশের ফলে নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আজ যে এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশ হবে তা জানানো হয়। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয়। বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হবে যাতে জেলা শান্তিপূর্ণ থাকে, সেটা আমরা দেখব। যাতে কেউ আতঙ্কিত না হন সেটাই বলবো। যাদের নাম থাকবে না সেটারও প্রসেস আছে। আজও পরশুর মধ্যে 7 কোম্পানি আধা সামরিক বাহিনী আমরা পেয়ে যাব।
এদিন জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস, তৃণমূল, বিজেপি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা ছাড়াও জেলা পুলিশ সুপার অমরনাথ সহ পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। আজকে অল পার্টি মিটিং হলো, কি মেসেজ দিলেন? হ্যাঁ, আজকে আমাদের এখানে ডিএম অফিসে ম্যাডামের চেয়ারম্যানশিপে আজকে মিটিং হয়েছে, অল পার্টি মিটিং। তো কালকে এসআইআর ফাইনাল লিস্টটা প্রিপেয়ার হচ্ছে, তো ওটা নিয়ে যে সিকিউরিটি মেশার্স আর বাকি যে জিনিসগুলো পার্টিদের অর্গানাইজার্সকে এক্সপ্লেন করার জন্য আজকে মিটিং হয়েছে। আর পুলিশের তরফ থেকে আমরা পুরো প্রস্তুত রয়েছে, মানে পুলিশকে এক্সট্রা ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আমরা আশা করি কালকে বিকেলে আর পরশু মধ্যে আমাদের কেন্দ্রীয় বাহিনীগুলো চলে আসছে, তো ওদেরও সাপোর্ট আমরা পাবো। তো আপাতত আমরা একটা পিসফুল মানে রিলিজ অফ লিস্ট আমরা এক্সপেক্ট করছি। যে কোনো সমস্যাতে মানে আপনারা নিশ্চয়ই পুলিশের কাছে আসবেন, মানে যে কোনো সমস্যা আমরা সর্ট আউট করবো। নিশ্চয়ই আপনারা আননেসেসারি প্যানিক হবে না, যারা মেবি লিস্টে থাকবে না। তো আমরা নিশ্চয়ই ওর জন্য আর এক মাস এই যে জুডিশিয়াল অ্যাডজুডিকেশন চলবে, এটা ফাইনাল নেই। আর যারা প্রবলেম মানে কনসার্ন আছে ওদের জন্য আর প্রসেস আছে। তো আমরা আশা করি কালকে পরশু আমাদেরকে একটা পিসফুল রিলিজ পাবো। স্যার, কত কোম্পানি সিএপিএফ পাচ্ছি আমরা 7 কোম্পানি সিএপিএফ আপাতত পাচ্ছি। কালকে বিকেলে আর পরশু মধ্যে আমরা এক্সপেক্ট করে পুরোটা ইন্ডাক্ট করতে পারবো। হ্যাঁ, ওই সব হয়ে গেছে। আমরা 7টা থানা ফিক্স আপ করা হয়েছে, ওখানে থাকবো। আসন্ন দোল উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। দোল উৎসবকে ঘিরে যাতে জলপাইগুড়িতে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে, সেই লক্ষ্যেই শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় থানায়। আসন্ন রঙের উৎসবকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোলের দিন শহরের বিভিন্ন এলাকায় ভিড় ও উৎসবের আবহে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়াই এই বৈঠকের মূল লক্ষ্য। উৎসবের সময় আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, শব্দ দূষণ রোধ এবং অশান্তি এড়াতে একাধিক নির্দেশিকা নিয়ে আলোচনা হয়। এদিনের বৈঠকে জলপাইগুড়ি পুরসভার একাধিক কাউন্সিলর, বিভিন্ন পঞ্চায়েত এলাকার প্রতিনিধি, পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে শোনা হয় বলে জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে উৎসব উপলক্ষে নির্দিষ্ট সময়সীমা মেনে আবির খেলায় অংশ নেওয়া, জোরপূর্বক রং না দেওয়া, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং অপ্রাপ্ত বয়স্কদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার উপর বিশেষ জোর দেওয়া হয়। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহলদারি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রশাসনের আশা, সকলের সহযোগিতায় এবারের দোল উৎসব জলপাইগুড়িতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে। বিভিন্ন কাউন্সিলররা আসছে, বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানের মেম্বাররা আসছে। উদ্দেশ্য ছিল আগামী হোলিতে যাতে আমরা সুষ্ঠুভাবে গোটা আইসি এরিয়ার মধ্যে, টাউন এবং ভিলেজ এরিয়া সহ সুষ্ঠুভাবে হোলিটা উদযাপন করতে পারি, কোনো বিশৃঙ্খলা না হয়। এবং অনেক সময় আমরা দেখি যে হোলির সময় নেশা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেগুলো যাতে না হয়। তারপরে ট্রাফিক কন্ট্রোলিংটা, বিভিন্ন অনুষ্ঠানে রাস্তার ধারে অনুষ্ঠান হয়, ট্রাফিক কন্ট্রোলিং, এই ব্যাপারগুলো আলোচনা করা হলো। কোথায় কোথায় সম্ভাব্য গণ্ডগোল হয় সেগুলো লোকেট করা হলো এবং সেখানে আইসি সাহেবের পক্ষ থেকে সেকেন্ড অফিসার ছিলেন, টাউনবাবু ছিলেন, তারা নোট করে নিলেন যে এই টাউন এবং গ্রাম এরিয়ার মধ্যে উইদিন আইসি এরিয়া কোথায় কোথায় অনুষ্ঠান হচ্ছে, কোথায় কোথায় সম্ভাব্য কী গণ্ডগোল হয় বিগত দিনের রেকর্ড অনুসারে, সেগুলো নোট করে নিয়ে সেগুলো তদন্ত করে দেখা হবে যাতে আগামী দিনে কোনো গণ্ডগোল না হয়, সুষ্ঠুভাবে আমরা পবিত্রভাবে উদযাপন করতে পারি। এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। এখানে কাউন্সিলরদের দেখানো হয়েছে, আর গ্রাম এলাকার থেকে প্রধান পঞ্চায়েত তাদের ডাকা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান যারা অনুষ্ঠান করছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার, সেক্রেটারি, প্রেসিডেন্ট, এদেরকে রাখা হয়েছে। এই বিশিষ্ট মানুষজনদের নিয়েই থানা কর্তৃপক্ষ মিটিং করলো এবং এটা শুভ উদ্যোগ। আমরা আশা করি আগামী হোলি আমাদের খুব ভালোভাবে কাটবে, এটাই আশা করছি। মনীন্দ্রনাথ বর্মন, 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, জলপাইগুড়ি পৌরসভা। নিম্নমানের কাজের অভিযোগে গ্রামীণ এলাকায় সোলার লাইট বসানোর কাজ বন্ধ করে দিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। শনিবার এই ঘটনা ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারদাপল্লীর 6 নম্বর স্পার এলাকায়। জানা গিয়েছে,
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় এলাকায় মোট 5টি সোলার লাইট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে 3টি বসানো হলেও বাকি 2টির কাজ চলছিল। সেই সময় নিম্নমানের কাজের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে অভিযোগ, পিলার বসানোর জন্য পর্যাপ্ত গভীর গর্ত খোঁড়া হয়নি। পাশাপাশি যে লাইটের স্তম্ভ ব্যবহার করা হচ্ছে তা নিম্নমানের বলে দাবি করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। উপপ্রধান মনোজ ঘোষ জানান, কিভাবে এই কাজ করা হচ্ছে তা নিয়ে সংশ্লিষ্ট এজেন্সি ও যিনি এস্টিমেট তৈরি করেছেন তাদের জবাব দিতে হবে। নিম্নমানের কাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রূপালী সরকার। আপনার কাজটা কেন আটকালেন? কাজটা আটকালাম, হ্যাঁ আমাদেরই ক্ষতি। মানে এখানে তো যে খুঁটিটা গাড়া হলো সেই খুঁটিটা মানে অল্প গাড়া হচ্ছে, সেই খুঁটিটা মানে যে কোনো একটু বাচ্চারা যদি ধাক্কা ধাক্কি দেয় পড়ে যাবে। সেই খুঁটিটা যাতে মজবুত হয় কাজটা ভালো হতো, সেই জন্যই কাজটা আটকে দিলাম। এটা খড়িয়া অঞ্চলের সারদাপল্লী 6 নম্বর স্পার। এখানে আমি খবর পেলাম যে এখানে সোলার লাইট আমাদের পাড়া আমাদের সমাধান থেকে যে 10 লক্ষ টাকার কাজ, তার মধ্যে 5টা সোলার লাইট ছিল। 5টা সোলার লাইটের মধ্যে এখানে গত পরশু রাতে মনে হয় 2টো গেড়ে গিয়েছিল, আর আজকে 3টা লাগানো হচ্ছিল। সেখানে এসে দেখলাম 1 ফুটও গর্ত করা হয়নি, আর কাজের যে কোয়ালিটি আছে নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে। এলাকাবাসী খবর দেওয়ার পরে আমি এসে দেখলাম ঘটনাটি সঠিক। এরপরে আমি কাজটি মানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজটি বন্ধ রাখতে বাধ্য করলাম। যে এজেন্সি আসুক, যে এস্টিমেট করেছে তাকেও আসতে হবে, কি পরিমাণে কি ধরা আছে তারা এস্টিমেট দেখিয়ে যাতে সঠিক পরিমাণে কাজটি হয়। কারণ রাজ্য সরকার কোনো রং না দেখে কিন্তু কাজগুলো করাচ্ছে। তাই আমি চাচ্ছি যে সঠিক পরিমাণে লোকের কাছে যে পরিষেবা, সে লোকের কাছে যে পরিষেবা পৌঁছে যাক। আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি, আমরা আসছি লোকের পরিষেবা দিতে। যদি পরিষেবা আজকে এতগুলো টাকা খরচা করছে সরকার একটা লাইটের পিছনে, সেই লাইটের পিছনে খরচা করার পরে যদি নিম্নমানের কোয়ালিটি হয়, তাহলে এলাকাবাসী লাইট লাগানো আর খোলা আর পড়ে যাওয়া কোনো আলাদা ব্যাপার নয়। ডামডিম চা বাগানে ভোর রাতে হাতির তাণ্ডব, অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক শ্রমিক। ডামডিম চা বাগান এলাকায় ভোর রাতে বুনো হাতির হানায় চরম আতঙ্ক ছড়ালো। রাত প্রায় 3টে নাগাদ একটি জংলি হাতি পাশের তারঘেরা জঙ্গল পেরিয়ে ডামডিম চা বাগানের বিডি লাইনে ঢুকে পড়ে বলে স্থানীয়দের দাবি। সেই সময় নিজের ঘরে ঘুমোচ্ছিলেন চা বাগানের শ্রমিক রজত মিঞ্জ। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখের সামনে ঘরের দেওয়াল ভাঙতে দেখে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এরপর হাতিটি ঘর ভেঙে তাণ্ডব চালায়, মজুত করে রাখা চাল খেয়ে ফেলে এবং বাকিটা নষ্ট করে দেয়। প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ে কাঁচা বাড়িটি। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, প্রায় জঙ্গল থেকে হাতি লোকালয়ে ঢুকে পড়ছে। ফসল, শাকসবজি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে নিয়মিত। रात खाना थी हाथी लाश और हमन का चौरू मन के आटा मन के खाए देला और सब के धैस के चले गए हाथी। कितना बजे नहीं रहला? इसने 3:30 बजे नहीं है। हिया रहला तूनी की नहीं रहला हिया? हिया हमें थी घर में सोबे हिया रहला, निकले सूते के लिए फिर हमने जात रहले। और ई रोज हाथी आवल हिया? आवेला एक दिन बाद रोज नहीं आवेला। 2 दिन बाद नहीं आवेला हाथी। नीनेंद्रम बदले बाज नामेंद्र है, नामे का है के नाम तोहार? तुआरी में और रजत मिंज। ठीक है। শখ পূরণ, বিয়ে করে ভিনটেজ গাড়িতে চেপে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন জলপাইগুড়ির যুবক। সাত সকালে শহরের রাস্তায় বিদেশি ভিনটেজ কার দেখে ভিড় জমালেন এলাকার মানুষজন। থমকে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুললেন পথ চলতি মানুষ। জলপাইগুড়ি রাস্তায় এ ধরনের ভিনটেজ কার আগে দেখেননি এলাকার বাসিন্দারা, ফলে তাদের মধ্যে এই গাড়িটি ঘিরে যথেষ্টই উৎসাহ ছিল, যা দেখে নববিবাহিত দম্পতিও খুশি। জলপাইগুড়ি শহরের দিনবাজারের বাসিন্দা ব্যবসায়ী যুবক বলেন, ছোটবেলা থেকে আমার ভিনটেজ গাড়ির প্রতি শখ, সে কারণেই ঠিক করেছিলাম হাতি ঘোড়া কিংবা পালকি নয়, বিয়ে করে ভিনটেজ কার চেপেই স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুব খুশি।
সকালে এই সাজে এই গাড়ি নিয়ে কি গাড়ি কি বিষয় বলেন? এটা হলো ভেন্টেজ কার, আমার বিবাহ লগ্নের জন্য নিয়ে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার বিবাহের জন্যই নিয়ে গেছিলাম। এই যে শান্তিপাড়া আমার বিয়ে হয়েছে। আচ্ছা, এখন বাড়ি যাচ্ছি। এই গাড়িতে কেন? এই গাড়িটা একটু স্পেশাল গাড়ি আছে, রয়্যাল, একটু রয়্যাল টাইপ। আচ্ছা, এটা কি ইচ্ছে ছিল তোমার? ইচ্ছা ছিল, ছোটোবেলার থেকে ইচ্ছা। কি ইচ্ছে ছিল? এই গাড়িতে যাব। আচ্ছা, কোথাকার পাত্রী কোথাকার? হ্যাঁ, পাত্রী হলো শান্তিপাড়া। শান্তিপাড়া। আর কি নাম পাত্রীর? পাত্রীর নাম হলো সাবিত্রী। সাবিত্রী কি? সাবিত্রী মল্লিক। আর তোমার নাম? আমার নাম কিষান মল্লিক। কি করো তুমি এমনি পেশায়? ব্যবসা? হ্যাঁ, ব্যবসা করি। দিন কোথায় বাড়ি? এই যে দিনবাজার। দিনবাজারে বাড়ি। বলছি যে এই যে বিয়ের এই একটা অভিনব, মানুষ কি সবাই তাকাচ্ছে দেখছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখছে, সবাই দেখছে, মানে সবাই ফটো নিচ্ছে, ভিডিও করছে, আর কি বলবো। এটা কি তোমার একটা স্মৃতি, মানে ইতিহাস, অ্যাসেট? হ্যাঁ 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 হ্যাঁ। কেমন লাগছে এই যে সকালবেলা এই যে তুমি গাড়ি নিয়ে জলপাইগুড়ি? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এটা কি গাড়ি? এটা কি মানে পাওয়া যায় জলপাইগুড়ি থেকে? জলপাইগুড়ি স্পেশালি কি এগুলো বাইরে থেকে নিয়ে এসছো? হ্যাঁ, বাড়িতে এটা শিলিগুড়ি থেকে নিয়ে আসছি। শিলিগুড়ি থেকে নিয়ে আসছো। ঘোড়া থাকে, পালকি থাকে, তুমি এই গাড়িটা কি তোমার পছন্দ নাকি? হ্যাঁ, পছন্দ। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর ঘুরতে শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর ঘুরতে, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। আজ প্রকাশিত হলো এবারের SIR এর প্রথম চূড়ান্ত তালিকা। জলপাইগুড়ি জেলায় ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বড় পরিসংখ্যান সামনে এলো। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ভোটারের সংখ্যা বর্তমানে 17,48,914 জন। ভোটার তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়ায় এখনও পর্যন্ত 1,08,000 আবেদন বিচারাধীন রয়েছে। অন্যদিকে খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে মোট 1,65,892 জনের নাম বাদ গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যায়, প্রথম দফায় প্রকাশিত খসড়া তালিকা থেকে 1,33,107 জনের নাম বাদ পড়েছিল। পরবর্তীতে চূড়ান্ত সংশোধনী তালিকায় আরও 32,785 জনের নাম বাদ যায়। সব মিলিয়ে বাদ পড়ার সংখ্যা দাঁড়ায় 1,65,892। জেলা নির্বাচন দপ্তরের দাবি, মৃত ভোটার, স্থানান্তরিত ব্যক্তি এবং একাধিক স্থানে নাম থাকা ভোটারদের চিহ্নিত করেই এই সংশোধন করা হয়েছে। পাশাপাশি যেসব আবেদন এখনও বিচারাধীন রয়েছে সেগুলো খতিয়ে দেখে নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না যায় তা নিশ্চিত করতে প্রশাসনের আরও স্বচ্ছতা প্রয়োজন। যদিও জেলা প্রশাসনের দাবি, পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সম্পন্ন হয়েছে।
ভোট ঘোষণার আগেই বহু চর্চিত অমৃত জল প্রকল্পের ধারাবাহিক উদ্বোধন জলপাইগুড়ি পৌরসভার। বিগত কয়েক বছর যাবৎ জলপাইগুড়ি শহরের বুকে জাতীয় জল মিশন প্রকল্পের আওতায় চলে আসা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প অমৃত নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিরোধী দল ইতিমধ্যেই কটাক্ষ করেছে একই প্রকল্পের খণ্ড খণ্ড কাজের উদ্বোধন করা বিষয়টি নিয়ে। অবশেষে সেই বহুচর্চিত অমৃত জল প্রকল্পের আরও একটি উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে। শহরের একটি ময়দানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা তৃণমূল কংগ্রেস দলের সভানেত্রী মহুয়া গোপ সহ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলর এবং গণ্যমান্য ব্যক্তিরা। এ প্রসঙ্গে সৈকত চ্যাটার্জি বলেন, এই প্রকল্পের উদ্বোধন হলো আজ। শহরের মানুষের জন্য এটি একটি খুশির খবর। আজকে জলপাইগুড়ি পৌরসভার 25টা ওয়ার্ডে আমাদের প্রথম স্যাংশন ছিল 21,000 হোল্ডিং, যার মধ্যে 1.5 লক্ষ মানুষকে জল পাবে। তার মধ্যে আজকে 19,000 হোল্ডিং যেখানে আমরা কানেকশন দিয়ে ফেলতে পেরেছি, তাতে আজকে এই অমৃতের জল, তিস্তার জল, সাবসারফেস ওয়াটার, আর আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত এবং ব্যাকটেরিয়া মুক্ত, ইনফিল্ট্রেশন গ্যালারি হয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে সেই জল রিজার্ভার হয়ে আজকে মানুষের বাড়ি পৌঁছে যাবে। এবং এখানে আমরা বিগত 3 দফায় ট্রায়াল রান চালিয়েছি। জল এখন প্রায় পরিষ্কার হয়ে এসছে, তবুও একটা সতর্কতার খাতিরে ফার্স্ট টেস্ট রিপোর্ট পজিটিভ আছে জলের, পিএইচই সেকেন্ড টেস্ট রিপোর্ট দেবে। সেই রিপোর্ট পরেও আমরা 10 তারিখ থেকে বলেছি এই জল আপনারা পান করবেন। আর আজকে আপনারা জল দেখলেন পুরো ক্লিয়ার আছে এবং পান্ডাপাড়ার সাইডের থেকে শুরু করে 5টা জনেই আজকে জল গেছে। কিছু কিছু জায়গায় 2,000 কানেকশন বাকি আছে, সেটা করুন। দ্বিতীয় ধাপে আমরা স্যাংশনের জন্য পাঠিয়েছি আর 16,000। সেই 16,000 স্যাংশন চলে আসলে সেটা বিধানসভা নির্বাচনের পর তার কাজ শুরু হবে। তারপরে আমাদের লক্ষ্য থাকবে তৃতীয় ধাপে যে হাই রাইজ বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলোতেও এই জল পৌঁছানো যায় জানকারে। যদিও এই জল এখনই তাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেখানে যেখানে আছে সেখানে পৌঁছে যাবে। কিন্তু আমি আপনাদের বলি, আতঙ্কিত হবে না, কিছু কিছু লিক হবে, কিন্তু এটাই নিয়ম, এটাই সাইন্স, সেটাই বিজ্ঞান। সব জনে জল চলে গেল, কোনো জন বাকি থাকলো। একমাত্র এলিভেটেড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা সাংবাদিকদের বলবো এবার গিয়ে ঘুরে আসবেন। এবং মানে এই ব্যাপারটা হচ্ছে যে এলিভেটেড মানে হচ্ছে তিস্তার থেকে অনেকটা বড় স্ট্রাকচার করে তারপরে তোলা হয়েছে, নিচ থেকে তোলা হয়নি। তাহলে কি হতো, বর্ষার সময় তিস্তার ফ্লোতে বা গঙ্গার মতো রিভার বা পদ্মার মতো রিভার বা যমুনার মতো রিভার ফ্লোতে ট্রিটমেন্ট প্ল্যান্টটা ভেঙে নিয়ে যেতে পারে। এটা আরসি পিলার দিয়ে বড় করে তুলে এবং তারপরে সর্বোচ্চ হাইটে নেওয়া গেছে, যাতে বন্যার জল যতই উঠুক এই প্ল্যান্টের মধ্যে ঢুকবে। নাগরাকাটার প্রান্তিক ক্যারন স্টেশনে রাতে 1.5 ঘন্টা দাঁড়িয়ে রইল ইন্টারসিটি এক্সপ্রেস, যার ফলে যাত্রীরা বিক্ষোভ দেখালো স্টেশন মাস্টারের কক্ষে। নাগরাকাটার প্রান্তিক ক্যারন স্টেশনে রাতে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে রইল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী ইন্টারসিটি এক্সপ্রেস। রাতে এই ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে স্টেশন মাস্টারের কক্ষে। নাগরাকাটা ব্লকের একটি ছোট্ট রেল স্টেশন ক্যারন। দূরপাল্লার মেল ট্রেন এখানে দাঁড়ায় না, শুধুমাত্র প্যাসেঞ্জার এবং ইন্টারসিটি এক্সপ্রেস থামে। এহেন স্টেশনে শুক্রবার রাত 10টা নাগাদ আচমকাই দাঁড় করিয়ে দেওয়া হলো শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী আপ ইন্টারসিটি এক্সপ্রেসকে। 2 মিনিটের স্টপেজের জায়গায় ঘণ্টাখানেক পেরিয়ে গেলেও ট্রেন থেমে রইল স্টেশনে। এই ঘটনায় যাত্রীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়। ছোট স্টেশনে পানীয় জল ও খাদ্যের সমস্যায় পড়েন তারা। যাত্রীরা স্টেশন ম্যানেজারের কক্ষে গিয়ে বিক্ষোভ দেখায়। এক বয়স্ক যাত্রী জানান, এরকম রাতে ট্রেন দাঁড়িয়ে থাকলে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে। আমাদের বলা হয়েছে সামনের স্টেশনে অন্য একটি ট্রেনের ইঞ্জিন বিকল থাকায় ট্রেন থামিয়ে রাখা হয়েছে। অবশেষে রাত 11টা পেরিয়ে গেলে ট্রেন আবার গন্তব্যে রওনা দেয়। রেল দপ্তরের পক্ষ থেকে কিছু জানা যায়নি। कति घन्टा भयो यहाँ अहिले उभिएको बसेको, कोही हस्पिटलबाट आउँदैछ, कोही कहाँबाट आउँदैछ, कति मुस्किल हुँदैछ। त्यो त छैन, क्यामेरा अगाडि अगाडि तपाईहरु कहाँ जानुहुन्छ, तपाईहरु कहाँ जानुहुन्छ, तपाईहरु कहाँ जानुहुन्छ, तपाईहरु कहाँ जानुहुन्छ पर्ने थियो अहिले हो होइन भए पनि 2 घन्टा बसिसक्यो। भाडा जानुहुन्छ, यी छेउमै छ तर पनि तपाईहरु बसिराख्नु भएको छ है यहाँ। भयो नि, अब गाडीको हामीले व्यवस्था गरि आउँदैछ। लाइन 20 को लाइन त खाली छ अरे त, त्यहाँ हाल्दा त हुन्छ, समाधान हुन्छ। हुन्थ्यो हजुर।
अब त्यो सबै पुरानो फाटो जति छ ट्रेनको इन्जिनहरू बिग्रेकोहरू यहाँ यो लाइनमा दिन्छ हो। अलिपुर टु सिलगढीको ट्रेनहरू एउटा पनि राम्रो छैन, सबै बिग्रेकोहरू मात्रै चलाउँछ। आज म मेरो इक्जाम्पल दिँदैछु। म आज बिहान मेरो जयन्तीबाट म निस्केको 5 बजी म गएर सिलगढी ट्रिटमेन्टको लागि गएको थिएँ। ट्रिटमेन्ट गरेर हाम्रो एउटा नै उपाय बेलुका फर्किँदा यो गाडी। आज যদি हामी जतिजना पनि सिलगढी जाँदैछ, कोही ट्रिटमेन्टमा जाँदैछ, कोही इमर्जेन्सी काममा जाँदैछ, किन्तु बेलुका फर्किँदाखेरि हेर्नुहोस् ट्रेनको कुनै ठिक छैन। यो ट्रेनले कतिखेर घर पुगाउँछ, हामी कतिखेर घर पुग्छु। अरू यदि हामी फरेस्टको बाटोमा छु, हामी जब तक राति घर पुग्दिनँ तब तक हामी भन्नु सक्दैनौँ कि आज हामी ठिकसँगले घर पुग्छु कि पुग्दैन। त्यही पनि हामी ट्रेनमा जर्नी गर्छौँ कि ठिक टाइममा हाम्रो पुगाइदियोस्। रेलवेले कहिले पनि यो ट्रेन विशेष गरी प्यासेन्जरले इन्टरसिटी नाम दिएको छ, किन्तु प्यासेन्जर भन्दा मध्यम छ। यो ट्रेनले कहिले राइट टाइममा पुगाउँदैन ଏବଂ थाहा छैन कि रेलवेले यो ट्रेनमा हिँड्ने मान्छेहरूलाई के सोच्छ हामीलाई थाहा छैन। यो त इन्टरसिटी हो। इन्टरसिटी भनेको मतलब एक्सप्रेस ट्रेन हो एउटा। नाम खाली इंटरसिटी एक्सप्रेस हो, किंतु चल से पैसेंजर में अधम। क्या हम लोग देख रहे हैं खड़ा है, क्या कारण है ट्रेन यहाँ पे रुकी हुई है? हम फर्स्ट में नगरकाटा स्टेशन मास्टर को पूछा था। स्टेशन मास्टर ने मेरे को बताया कि यार केरल में लाइन खराब है, काम हो रहा है, ठीक है। उसके बाद में वहाँ से छोड़ दिया गाड़ी, तब यहाँ पर बहुत देर रुक गया। हम लोग आकर पूछा मास्टर जी को, तो मास्टर जी ने मेरे को बताया कि आगे कोई गाड़ी का इंजन तो खराब हो रखा है। तो 2 घंटे से यदि गाड़ी का इंजन आगे से खराब है तो आगे इंफॉर्मेशन लेकर अलीपुर से इंजन आ जाता रहा, इधर सिलीगुड़ी से इंजन आता रहा, गाड़ी को साइड करता रहा। आप लोग कितना बजे सिलीगुड़ी से यहाँ पे? हम लोग सिलीगुड़ी से 5:10 में ये गाड़ी छोड़ा है। कितना बजे पहुँचने का टाइम है? ये 8:15 में शायद शिशुवाड़ी मुजनाई पहुँचने का टाइम है। 7:53 में यहाँ पर पहुँचने का टाइम है। अभी आप घड़ी देखिए 9:30 बज गया है। जो आदमी भाटपाड़ा चुआपाड़ा जाएगा, हम लोग जंगल का रास्ता है, हाथी निकलता है, ढेकलापाड़ा जाएगा, वो लोग का क्या हाल होगा? कोई कम्युनिकेशन नहीं मिलेगा। फैमिली लेकर है बहुत आदमी। और इसमें तो खाने पीने का तो व्यवस्था नहीं है कुछ भी। खाने पीने का तो छोड़िए, पानी तक नहीं है। स्टेशन में पानी नहीं है पीने का। नगरकाटा में पानी नहीं है। यहाँ भी पानी नहीं है ना, नहीं है पानी ना पीने के लिए। पीने का पानी नहीं है। स्टेशन मास्टर क्या बोल रहे हैं? स्टेशन मास्टर का पानी के लिए तो हम लोग नहीं पूछा। हम लोग पूछा मास्टर जी ट्रेन क्या लेट हो रहा है, उनका कोई जवाब नहीं है ना। मास्टर जी ने बताया कि आगे कोई इंजन खराब हो रहा है, 2 घंटा हो गया। आपका नाम? मेरा नाम रमेश अग्रवाल, मैं शिशुवाड़ी का रहने वाला हूँ। আগামীকাল থেকে শুরু হতে চলা পরিবর্তন যাত্রা নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালো বিজেপির জেলা নেতৃত্ব। আগামীকাল 1 মার্চ থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই কর্মসূচির শুভারম্ভ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। শনিবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানান দলের নেতৃত্ব। তাদের দাবি, রাজ্যে বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত ও জনবিরোধী নীতিতে পরিচালিত হচ্ছে। সেই সরকারের অবসান ঘটাতেই বিজেপির এই পরিবর্তন যাত্রার উদ্যোগ। দলীয় সূত্রে জানা গিয়েছে 1 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে। রাজ্যের মোট 9টি স্থান থেকে যাত্রা শুরু হবে এবং প্রতিদিন প্রায় 9 ঘন্টা ধরে কর্মসূচি পরিচালিত হবে। বিজেপির দাবি, এই যাত্রা রাজ্যের 230টি বিধানসভা ক্ষেত্র স্পর্শ করবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা। পশ্চিমবঙ্গে বিগত 15 বছর ধরে যে দুর্নীতিগ্রস্ত এবং যে জনবিরোধী অগণতান্ত্রিক সরকার চলছে, তার অবসানকল্পে ভারতীয় জনতা পার্টি এক পরিবর্তন যাত্রার উদ্যোগ নিয়েছে। সারা পশ্চিমবঙ্গব্যাপী হবে এই যাত্রা। আগামী কাল অর্থাৎ 1 তারিখ এবং 2 তারিখ এই পরিবর্তন যাত্রার সূচনা হবে। সম্মানীয় অমিত শাহজি, আমাদের সম্মানীয় বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি, রাজনাথ সিংজি, এদের মাধ্যমে, এদের হাত ধরে পশ্চিমবঙ্গের 9টা জায়গা থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা হবে। আমাদের উত্তরবঙ্গের
কোচবিহারে এটা শুরু হবে, নিতিন নবীনজি থাকবেন এবং এই পরিবর্তন যাত্রা কন্টিনিউয়াস যে চলবে, 9 ঘন্টা ধরে কন্টিনিউয়াস জার্নি করবে আমাদের। সেক্ষেত্রে বিভিন্ন যারা আমাদের নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন, সেই যাত্রার সঙ্গে সম্পৃক্ত থাকবেন। মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ নিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা ও ব্যবসায়ী রাজু দে। শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি উপস্থিত হন জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে এবং সেখানে স্বেচ্ছায় রক্তদান করেন। এই প্রসঙ্গে রাজু দে বলেন, তিনি বরাবরই রক্তদান করতে ভালোবাসেন। এদিন তার কন্যার জন্মদিন উপলক্ষে রক্তদানকে বিশেষ তাৎপর্য দিতে চেয়েছেন। তার কথায়, বিভিন্ন সময় রক্তের আকাল দেখা যায়। আমরা সবাই যদি একটু করে এগিয়ে আসি তাহলে বহু মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব। ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। রাজুর কন্যা আহেলি দে বর্তমানে 9ম শ্রেণীর ছাত্রী। বাবার এই উদ্যোগে ভীষণ আনন্দিত। তিনি জানান, জন্মদিনে বাবার রক্তদান তার কাছে গর্বের বিষয়। আহেলির মতে, রক্তের সংকট দূর করতে সমাজের সকলেরই এগিয়ে আসা উচিত। তাহলেই বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। একটি জন্মদিন, এক ব্যাগ রক্ত, আর তাতেই ফুটে উঠল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একথা কিন্তু বলাই বাহুল্য। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর দখলে ওদলাবাড়ি হাই স্কুল। পাঠের ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। মালবাজার মহকুমার ওদলাবাড়িতে ভোটকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী 1 মার্চ রবিবার থেকে প্রায় 80 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অবস্থান নেবেন ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাহিনী সেখানেই থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মুখে পড়েছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য ইতিমধ্যেই একাধিক ক্লাসরুম খালি করে দেওয়া হয়েছে। শিক্ষকদের ওয়েটিং রুম, রান্নাঘর সহ বিভিন্ন পরিকাঠামো বাহিনীর ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অস্থায়ীভাবে বাথরুম, পায়খানা ও পানীয় জলের বিশেষ ব্যবস্থা তৈরির কাজও দ্রুত গতিতে চলছে। বিদ্যালয়ের টিচার ইনচার্জ নিরুমোহন রায় জানিয়েছেন, গত শুক্রবার কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকেরা এসে তাকে জানান যে 1 মার্চ থেকে স্কুল প্রাঙ্গণে বাহিনী অবস্থান করবে। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন কার্যত বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই বার্ষিক পরীক্ষা ও বাৎসরিক অনুষ্ঠানের প্রস্তুতির কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এখন আবার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকবে। এতে ছাত্রছাত্রীদের বিরাট ক্ষতি হয়ে গেল। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, ঠিক কবে পর্যন্ত বাহিনী বিদ্যালয়ে থাকবে তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। এই অনিশ্চয়তার মধ্যেই আগামী 5 মার্চ থেকে একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হওয়ার কথা। ফলে পরীক্ষার আয়োজন ও প্রস্তুতি নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এখন দেখার, ভোটের পর কত দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরতে পারে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঠন পাঠন। মাল থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং তারা যেটা বললেন যে 1 তারিখ থেকে এখানে ফোর্স স্টে করবে এবং সেইভাবে রিকুইজিশন করা হয়েছে এবং স্কুল বিল্ডিং প্র্যাকটিক্যালি আমাদের 80% যেটা আমাদের ঘর সেটা ওরা নিয়ে নিয়েছেন। পরিকাঠামো তাদের থাকার জন্য যা যা সমস্ত যুদ্ধকালীন প্রস্তুতিতে তৈরি হচ্ছে। এখন 1 তারিখ থেকে ফোর্স আসবে এবং কবে যাবে সেটা ওনারা পরিষ্কার করে বলছেন না। ইলেকশনের পরে যেতে পারে, আবার গভর্নমেন্ট ফরমেশন পর্যন্ত থাকতে পারে, এরকমভাবে করা আছে। স্কুল বন্ধ, স্কুল এখন আপাতত আমরা মাস্টারমশাই দিদিমণিরা সকলেই মিলে স্টাফ আমরা বসবো এবং পুলিশকে যেটা আমি বলে রেখেছি এবং ওদের আধা সামরিক বাহিনীর যে একজন ডিএসপি নাকি র্যাঙ্কের অফিসার এসেছিলেন, তাকে আমি বলেছি যে দেখুন, আমাদের এরকম জানুয়ারি মাসে ক্লাস হয় নাই, ফেব্রুয়ারি মাসটা পরীক্ষায় চলে গেল, এবার এপ্রিল মাসটা, মে মাসটা, এপ্রিল মাস, মার্চ এপ্রিল যদি চলে যায় আমাদের ছাত্রদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের 11-এর পরীক্ষা আছে 5 তারিখ থেকে
ক্লাসগুলো যদি পার্শালি আমরা চালাতে পারি, যতগুলো রুম আমাদের অ্যাভেলেবেল আছে সেইভাবে যদি আমরা পালা করে ক্লাসটা চালাতে পারি তাহলে ছাত্রদের সুবিধা হবে, তা নাহলে ছাত্রছাত্রীদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এমনি তো অনলাইন হবে। আর যদি আমাদের ক্লাস করা সম্ভব না হয়, অনলাইন ক্লাসে আমরা বন্দোবস্ত নিয়ে ফেলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো সব আপডেট করা হয়েছে যাতে অনলাইন ক্লাস নেওয়া যায়, সেটা তো আমরা করবই। কিন্তু অনলাইন ক্লাসে সবাই অ্যাভেল করতে পারে না এবং ফলো করতে পারে না, আর বাচ্চারা ঠিকমতো দেখেও না, এবং অনেকের ডেটা থাকে না, নেটওয়ার্ক ভালো থাকে না, এবং মেসেজের মধ্য দিয়ে ক্লাস খুব একটা ফ্রুটফুলও হয় না। কবে আসবে এবং কতজন থাকবে? ওরা 1 তারিখে আসবেন, এটাই আমাদের কাছে খবর আছে, এবং 80 জন থাকবে। পুরো স্কুলটা জুড়েই তো থাকতে পারে? হ্যাঁ, স্কুলেই থাকবে, এবং আমাদের টিচার্স কমন রুমও নিচ্ছে ওরা একটা, ওদের অফিসারের জন্য 2টো টিচার্স কমন রুম আছে, একটা নিয়ে নিচ্ছে অফিসারের জন্য। রাঙামাটি চা বাগান সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে মালবাজার শহরে প্রবেশের মুখে রাঙামাটি চা বাগান সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে। প্রসঙ্গত উল্লেখ্য, বাসটি ডুয়ার্স রুটে শিলিগুড়ি থেকে জয়গার উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় মানুষরা বলেন, বাসের সামনে একটি স্কুটি চলে এলে সেই স্কুটিকে বাঁচাতে গিয়েই গুড হোপ চা বাগানের মধ্যে সেটি উল্টে যায়। তবে বরাত জোরে বেঁচে যান বাসে থাকা যাত্রীরা। বাসে থাকা বেশ কিছু যাত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের মধ্যে সীমা কারার নামে ওয়াসাবাড়ির এক মহিলার চিকিৎসা চলে মাল হাসপাতালে। বাদবাকি কয়েকজন বাসযাত্রী সামান্য আহত হলেও তারা নিজ নিজ গন্তব্যস্থলে চলে যান। জয়রাজ সরকার জানান, শিলিগুড়ি থেকে জয়গা অভিমুখে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি স্কুটিকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জাতীয় সড়কের পাশে থাকা চা বাগানে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় সদ্য দায়িত্বপ্রাপ্ত মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার, আইসি সৌম্যজিৎ মল্লিক সহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। পরবর্তীতে মালবাজার থানার পুলিশের উদ্যোগে রিকভারি ভ্যানের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে মালবাজার থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। এবার দোল উৎসবে পোশাকে নতুন থিম। সাদা টি শার্টের ওপর শ্রীকৃষ্ণের ছবি। রঙের উৎসব আসতে আর মাত্র 2 দিন। তার আগেই বাজারে চোখে পড়ছে এক নতুন ট্রেন্ড। সাদা টি শার্টে শ্রীকৃষ্ণের নানান রূপ। কোথাও ছোট্ট ননিচর গোপাল, কোথাও রাধার সঙ্গে রঙের আবেশে কৃষ্ণ। হোলির আবহে এই বিশেষ প্রিন্টের পোশাক ঘিরে কৌতূহল তুঙ্গে ক্রেতাদের মধ্যে। শহর ও মফস্বল বাজারে ঘুরলেই দেখা যাচ্ছে সারি সারি সাদা টি শার্টে রঙিন ছাপা কৃষ্ণের ছবি। শিশুদের জন্য ছোট্ট গোপালের মিষ্টি ভঙ্গিমা বিশেষভাবে নজর কাড়ছে। আবার তরুণীদের জন্য রাধাকৃষ্ণের নান্দনিক ডিজাইনও সমান জনপ্রিয়। বিক্রেতারা জানাচ্ছেন, এবছর হোলিতে কৃষ্ণ থিমই সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন। দামের দিক থেকেও বেশ সাশ্রয়ী এই পোশাক। বাচ্চাদের কুর্তা বা টি শার্ট মিলছে 70 থেকে 150 টাকার মধ্যে। প্রাপ্তবয়স্কদের টি শার্টের দাম প্রায় 100 টাকা। মহিলাদের বিশেষ ডিজাইনের পোশাক মিলছে 100 থেকে 150 টাকার মধ্যেই। ডিমান্ড। আর এবার বাচ্চাদের নানান রকমের কৃষ্ণ ঠাকুরের উপরে টি শার্ট, কৃষ্ণ ঠাকুরের উপরে এবার হ্যাপি হোলি দেখা, কৃষ্ণ ঠাকুরের, গোপাল ঠাকুরের পাঞ্জাবি আসছে, ভালো ভালো সব রকম ধরনের কুর্তি আসছে। হোলি এই যে ঠাকুরের কৃষ্ণর কি কারণ? এবার হোলিটা তো কৃষ্ণ ঠাকুরের জন্যই তো, ওই কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া উপরে বাচ্চার গোপাল ঠাকুরের ছবি দিয়ে হ্যাপি হোলি দেখা। আগে তো এটা ছিল না, আগে অন্যরকম ছিল। প্রত্যেকবার আপডেট হয়তো চেঞ্জ হয়ে গেছে, এবার অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। বিক্রি শুরু হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি শুরু হয়ে গেছে। মোটামুটি মালে যা আনছে না স্টক আস্তে আস্তে কমবে। কত দাম? 100 টাকা। টি শার্টগুলো 100 টাকা, আর কুর্তা সাইজের উপরে দাম আছে। তো দেখলাম বেশ ভালোই এসেছে। বাচ্চাদের কি দেখলেন? বাচ্চাদের আমি জাস্ট খালি আসলাম এখনই, ঠিক আছে, এখনো দেখি নাই, দেখছি। কৃষ্ণ ঠাকুরের তো দেখা যাচ্ছে অনেক। হ্যাঁ, এই যে কুর্তি দেখলাম, ঠিক আছে, তারপরে যে টি শার্ট দেখাচ্ছে, তো দেখি কোনটা নেওয়া যায়। আর কৃষ্ণ ঠাকুরের ছবি দিয়ে? হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরের দেখলাম এখানে, বেশ ভালো, বাচ্চারা খুশি হবে দেখে, নিলেও খুশি হবে। দেখি একটা পছন্দ হলে নিয়ে যাবো। এবার দেখলাম এই নিত্য নতুন শার্ট, কুর্তা
টি শার্ট, তারপরে বাচ্চাদের জন্য শ্রীকৃষ্ণের ছবি দেওয়া বিভিন্ন জামা এসছে আর কি। তো খুব ভালো লাগলো, নতুনত্ব একটা। আর এটা তো আমাদের খুব এই হোলিকে কেন্দ্র করে তো একটা বিরাট উন্মাদনা থাকে, বাঙালিদের খুব বড় একটা উৎসব। এই উৎসবকে সামনে রেখে চলছে কেনাকাটা, সেই কারণে আমিও একটু আসলাম রং দেখতে এবং নতুন কী জামা কাপড় এসছে সেগুলো দেখতে। খুব ভালো লাগলো দেখতে। আর পরীক্ষাও তো শেষ হয়ে যাচ্ছে, উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 27 তারিখ শেষ হচ্ছে। হ্যাঁ, মানে আজ কি শেষ হচ্ছে, যাই হোক তারা অনেকটাই আরও। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ডক্টর রোদসির ডেন্টাল কেয়ার। বেগুনবাড়ি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যে শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। যুব সমাজকে মাঠমুখী করতে খেলা হবে কর্মসূচিতে জয়ী ওদলাবাড়ি সুভাষপল্লী ক্লাব। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া খেলা হবে কর্মসূচিকে সামনে রেখে ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠে গত বুধবার থেকে শুরু হয় শর্ট নাইট ক্রিকেট প্রতিযোগিতা। তৃণমূল কংগ্রেসের ওদলাবাড়ি যুব শাখার উদ্যোগে এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আয়োজিত এই 3 দিনের টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয়। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড থেকে মোট 16টি দল অংশ নেয় 6 ওভারের শর্ট ফরম্যাটের এই নাইট ক্রিকেট প্রতিযোগিতায়। রঙিন আলোর সাজ, মাইকে ধারাভাষ্য এবং দর্শকদের উচ্ছ্বাসে বুধবার রাত থেকেই মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রাতের আলোয় জমে ওঠা প্রতিটি ম্যাচ দর্শকদের বাড়তি আকর্ষণ এনে দেয়। শুক্রবার রাতে 2টি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে সুভাষপল্লী ক্লাব ডিপোপাড়া ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সুভাষপল্লী ক্লাবের বাপ্টু চৌধুরী। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব তিতাসকর, শান্তনু চক্রবর্তী ও সোনু গুপ্তা। আয়োজকদের বক্তব্য, স্থানীয় যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সব মিলিয়ে খেলা হবে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় এক প্রাণবন্ত ক্রীড়া পরিবেশের সৃষ্টি হয়েছিল। মোবাইল বন্দি মানে ছেলেপেলেকে এখন তো মোবাইল বন্দি বা বাক্সবন্দি বলতে গেলে বাড়িতে, এটা মাঠমুখী করার একটাই উদ্দেশ্য আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এটা একটা প্রোগ্রাম এবং আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমাদের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তমাল ঘোষকে। আমাদের সাথে মানে যোগ্য সঙ্গত উনি করেছেন, কারণ এই প্রোগ্রামটা ওনার সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব ছিল না। কিরকম রেসপন্স পেলেন? প্রচুর রেসপন্স, প্রায় প্রত্যেক দিন 400-500 মানুষ উপস্থিত এবং প্রত্যেক যুব ছেলেপেলেরা এখানে উপস্থিত হয়েছে। নাম? আমার নাম শান্তনু চক্রবর্তী। আজকে আমাদের যে 3 দিনব্যাপী 16টা টিমের নকআউট পর্যায়ের টুর্নামেন্ট, আজকে সেমিফাইনাল এবং ফাইনাল ছিল। ফাইনালে বিজয়ী দল আমাদের সুভাষপল্লী পার্ক, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত, রানার্স আপ ডিপোপাড়া। খুব সুন্দর খেলা হলো, সমস্ত ছেলেপেলেদের মধ্যে উন্মাদনা ছিল প্রচুর। সুস্থ পরিবেশে খুব ভালো আমরা খেলাটা সম্পন্ন করতে পেরেছি সবার সহযোগিতাতে। এবং খেলা শেষে 2 সেমিফাইনাল এবং 2টো সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ
ম্যান অফ দ্য টুর্নামেন্ট, রানার্স উইনার্স ট্রফি এবং খেলাধুলার সামগ্রী কেনার জন্য আমরা সেই সমস্ত প্লেয়ারদের বিজয়ী দলকে 3,000 টাকা এবং রানার্স আপ দলকে 2,000 টাকা আমরা পুরস্কৃত করব। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আগামীকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর অবস্থানকে ঘিরে বিদ্যালয়ের পঠন পাঠনে ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। জলপাইগুড়ি সারদাপল্লী এলাকার 6 নম্বর স্পারে সোলার লাইট বসানোর সময় নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.